সবাইকে স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে। আজ দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় বিশ্লেষণ করা হবে। স্কুইড গেম সিরিজের নাম তো আমরা সবাই শুনেছি, রাইট? কিন্তু বাস্তবে যদি এই গেমটা খেলা হয় তাহলে ঠিক কেমন হবে? ঠিক এই কাজটাই করা হয়েছে অবিশ্বাস্য একটা প্রজেক্টে। একেবারে রিয়েল লাইফে নিখুঁত সেট বানিয়ে তৈরি করা হয়েছে এই গেম। এটা কিন্তু যেমন তেমন কোনো আয়োজন নয়। শত শত প্রতিযোগী থেকে কিভাবে ছাঁটাই হতে হতে মাত্র একজন বিজয়ী বেরিয়ে আসে, সেই পুরো যাত্রাটা আজ ধাপে ধাপে ভেঙে বিশ্লেষণ করা হবে। চলুন শুরু করা যাক। বাপরে, এই অবিশ্বাস্য সংখ্যাটার দিকে একটু নজর দেয়া যাক। $4,56,000। এটাই ছিল এই প্রতিযোগিতার মূল আকর্ষণ। মানে এমন একটা প্রাইজ মানি যা মুহূর্তের মধ্যে যে কোনো মানুষের জীবন পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। আর এই বিপুল পরিমাণ অর্থ পাবেন কে? প্রতিযোগিতার একেবারে শেষ পর্যন্ত টিকে থাকা একমাত্র বিজয়ী। সত্যি বলতে এই বিশাল অঙ্কের টাকার লোভেই মূলত প্রতিযোগীরা চরম মানসিক আর শারীরিক চাপ সহ্য করে টিকে থাকার শক্তি পেয়েছেন। তবে এই পুরো আয়োজনটা বাস্তবে নামানো কিন্তু মুখের কথা ছিল না। এর পেছনের প্রোডাকশন বাজেটটা শুনলে চোখ কপালে উঠবে। প্রায় $3.5 মিলিয়ন, মানে $35 লক্ষ। এত বড় একটা লজিস্টিক দুঃস্বপ্ন আর মাথা ঘুরিয়ে দেওয়া সেট নির্মাণ সম্ভব হয়েছে মূলত জনপ্রিয় মোবাইল গেম ব্রল স্টার্সের কারণে। এই বিশাল প্রজেক্টের সিংহভাগ অর্থায়ন তারাই করেছে। বলতে গেলে তাদের স্পন্সরশিপ ছাড়া এত বড় মাপের রিক্রিয়েশন আসলে সম্ভবই হতো না। আচ্ছা, এবার মূল বিষয়ে ঢোকা যাক। আমাদের আজকের এই বিশ্লেষণে পুরো ইভেন্টের কালানুক্রমিক যাত্রার 5টি ধাপ দেখা হবে। 1. স্কুইড গেমে স্বাগতম। 2. শুরুর দিকের ব্যাপক ছাঁটাই। 3. বন্ধুরা হয়ে ওঠে চরম প্রতিদ্বন্দ্বী। 4. ভয়ের সেতু। এবং 5. চূড়ান্ত মিউজিক্যাল চেয়ার্স। প্রথম ধাপ, স্কুইড গেমে স্বাগতম। একদম শুরুতেই 456 জন স্বপ্নবাজ প্রতিযোগী এসে জড়ো হন বিশাল এক সেটে। প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সেই মুহূর্তটা ছিল একই সাথে ব্যাপক রোমাঞ্চকর আর বেশ ভয়ঙ্কর। অবশ্য মূল সিরিজের মতো এখানে কারোর জীবন হারানোর ঝুঁকি ছিল না, কিন্তু নিয়মকানুন ছিল একেবারেই কড়া। 456 জন প্রতিযোগীর প্রত্যেকের বুকেই একটা করে স্পেশাল ডিভাইস বাঁধা ছিল। কেউ বাদ পড়লেই সেই ডিভাইস থেকে একটা ছোটখাটো বিস্ফোরণ বা পপ শব্দ হতো। পুরোটাই নিরাপদ। মজার ব্যাপার হচ্ছে, যারা হেরে যাচ্ছিলেন তাদের কিন্তু খালি হাতে ফিরতে হয়নি। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক পরাজিত প্রতিযোগীকে $2,000 করে দেওয়া হয়েছে। শুধু কি তাই, দর্শকদের জন্য দারুণ একটা চমক রাখা হয়েছিল। দৈব চয়নে নির্বাচিত একজন লাকি সাবস্ক্রাইবার পাবেন $10,000। দ্বিতীয় ধাপ, শুরুর দিকের ব্যাপক ছাঁটাই। প্রতিযোগিতায় প্রথম অর্ধেকটা ছিল চূড়ান্ত রকমের বিশৃঙ্খল আর শ্বাসরুদ্ধকর। মানে চোখের পলকে কিভাবে শত শত মানুষ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছিল, সেটা সত্যিই অবাক করার মতো। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো গেমগুলোর একেবারে মারকাটারি সময়সীমা আর নির্মম সব নিয়ম। রেড লাইট গ্রিন লাইট গেমটার কথা ধরুন। বিশাল একটা ঘর পার হওয়ার জন্য সময় মাত্র 30 মিনিট, আর লাল বাতি জ্বলার পর সামান্য একটা নড়াচড়া করলে গেম ওভার। এরপর আসে হানিকম চ্যালেঞ্জ। একটা ভঙ্গুর কুকি থেকে সূচ দিয়ে নির্দিষ্ট একটা শেপ বের করে আনতে হবে, আর সময় মাত্র 10 মিনিট। কুকি একটু ভেঙে গেলেই সোজা বিদায়। এই নিখুঁত নিয়মগুলোর কারণেই প্রতিযোগীদের সংখ্যা একেবারেই জাদুর মতো কমে এসেছিল। এই ছাঁটাইয়ের পরিসংখ্যানটা একটু মন দিয়ে দেখলে বোঝা যায় ব্যাপারটা কতটা নির্মম ছিল। 456 জন থেকে প্রথম খেলাতেই সংখ্যাটা নেমে এলো 232-এ। হানিকম্বের পর টিকল মাত্র 142 জন। কিন্তু এরপরই একটা অদ্ভুত সাইকোলজিক্যাল খেলা শুরু হলো। $4,000 একটা লোভনীয় অফার দেয়া হলো, আর সেটা লুফে নিয়ে 22 জন দুর্বল বা ভীত প্রতিযোগী স্বেচ্ছায় গেম কুইট করলেন। এরপর টাগা ওয়ার বা দড়ি টানাটানি গেমটা বাকি 120 জনকে সরাসরি অর্ধেক করে 60 জনে নামিয়ে আনল। তৃতীয় ধাপ, বন্ধুরা হয়ে ওঠে চরম প্রতিদ্বন্দ্বী। এতক্ষণ চলছিল শারীরিক শক্তির খেলা, এবার শুরু হলো আসল মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রতিযোগিতার ঠিক মাঝপথে এসে পরিস্থিতি হয়ে উঠল চরম ইমোশনাল, আর বলতে গেলে বেশ যন্ত্রণাদায়ক।
পর্দার পেছনের একটা অদ্ভুত নিষ্ঠুর কৌশল এখানে কাজে লাগানো হয়েছিল। প্রযোজকরা একদম তীক্ষ্ণ নজর রাখছিলেন যে কোন প্রতিযোগীরা একে অপরের সাথে বেশি সময় কাটাচ্ছেন বা কাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হচ্ছে। এরপর মার্বেল খেলার সময় একটা টুইস্ট দেওয়া হলো। প্রতিযোগীদের বাধ্য করা হলো নিজেদের সেই প্রিয় বন্ধু বা রুমমেটদের সাথেই জুটি বাঁধতে। বোঝাই যাচ্ছে এটা ছিল এমন এক পরিস্থিতি যেখানে একজনের জয়ের অর্থ হল তার সবচেয়ে কাছের মানুষটার নিশ্চিত বিদায়। আমরা একে অপরকে কথা দিয়েছিলাম যে আমরা একে অপরের ক্ষতি করব না। কথাটা শুনলেই বোঝা যায় এই পর্যায়ে মানসিক যন্ত্রণাটা কোন লেভেলের ছিল। নিজেদের সবচেয়ে কাছের মিত্রের বিপক্ষে দাঁড়িয়ে ২০টি মার্বেল জেতার এই লড়াইয়ে অনেককেই লিটারালি কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। যারা একসাথে শেষ পর্যন্ত যাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তাদেরকেই মুখোমুখি হতে হয়েছিল এই নির্মম বাস্তবতার। আর এই পরিবর্তনটা খুব চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে একটা চরম ঝুঁকিপূর্ণ ফিকশনাল কাহিনীকে বাস্তবে নিরাপদে রূপান্তর করা যায়। নেটফ্লিক্স সিরিজে রাতে একটা ভয়ঙ্কর আর রক্তক্ষয়ী দাঙ্গার মাধ্যমে প্রতিযোগীদের সংখ্যা কমানো হয়েছিল, মনে আছে তো? কিন্তু রিয়েল লাইফ আয়োজনে এর বদলে ডাগজি নামের একটা সেফ কিন্তু প্রচণ্ড স্ট্রেসফুল কাগজ উল্টানোর খেলার ব্যবস্থা করা হয়, যেখানে নীল কাগজ ছুঁড়ে লাল কাগজের বর্গক্ষেত্র উল্টাতে পারা প্রথম ১৬ জনই কেবল নেক্সট রাউন্ডে যাওয়ার টিকিট পান। চতুর্থ ধাপ, ভয়ের সেতু। মাত্র ১৬ জন প্রতিযোগী টিকে আছেন, আর তাদের জন্য এবার অপেক্ষা করছিল পুরো আয়োজনের সবচেয়ে ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর একটা সেট। গ্লাস ব্রিজ বা কাচের সেতু পার হওয়ার এই চ্যালেঞ্জে স্কিলের চেয়ে ভাগ্যের জড়ি ছিল সবচেয়ে বেশি জরুরি। নিয়মটা খুব সিম্পল কিন্তু মারাত্মক। প্রতিযোগীদের সামনে দুটি প্ল্যাটফর্মের সারি। একটা প্ল্যাটফর্ম নিরাপদে ওজন ধরে রাখবে, কিন্তু অন্যটায় পা দিলেই সোজা নিচে বিশাল এক ফোমের গর্তে পড়ে গিয়ে বাদ। আর এই পুরো সেতুটা পার হওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হলো মাত্র ১৩ মিনিট। কোনটায় পা ফেললে নিচে পড়বে না, এই অজানা অনিশ্চয়তা প্রতিযোগীদের মধ্যে আক্ষরিক অর্থেই চরম আতঙ্কের জন্ম দেয়। একটু খেয়াল করলে দেখা যাবে টিকটিক করে চলা ঘড়ির কাঁটা কিভাবে সাইকোলজিক্যাল প্রেশার বাড়াচ্ছিল। শুরুতে অন্ধের মতো কিছু ঝাঁপ দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু ৮ মিনিটের মাথায় এসে আতঙ্ক এত বেশি গ্রাস করল যে ভয়ে অনেকেই সামনের দিকে এগোতেই চাচ্ছিলেন না। সময় যখন ফুরিয়ে আসছে, মানে মাত্র ৩ মিনিট বাকি, তখন মরিয়া হয়ে বাধ্য হয়েই তাদের লাফ দিতে হয়। কিন্তু এই মনস্তাত্ত্বিক স্থবিরতার চূড়ান্ত ফলটা কি হলো? সময় একেবারে শূন্যতে পৌঁছানোর পর স্রেফ সময়ের অভাবেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ৪ জন প্রতিযোগী গেম থেকে ছিটকে গেলেন। পঞ্চম এবং শেষ ধাপ, চূড়ান্ত মিউজিক্যাল চেয়ার্স। বিশাল বিশাল সব সেট আর মাথা ঘোরানো গেম পেরিয়ে একেবারে শেষ পর্যায়ে চলে আসা হলো। এখানের সেটআপ একদম ছিমছাম, কিন্তু বিশ্বাস করুন, স্নায়ুর চাপটা এখানেই সবচেয়ে বেশি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ফাইনাল গেমের লজিক্যাল পরিবর্তনটা। অরিজিনাল সিরিজের শেষ খেলাটা ছিল কোরিয়ান ঐতিহ্যের স্কুইড গেম, কিন্তু বাস্তবে যারা খেলছেন তারা তো অনেকেই এই কোরিয়ান গেমের নিয়মকানুন জানতেন না। তাই সবার জন্য একটা ফেয়ার প্লে নিশ্চিত করতে অত্যন্ত পরিচিত মিউজিক্যাল চেয়ার্স গেমটাকে বেছে নেওয়া হলো। এটা সত্যিই খুব প্র্যাকটিক্যাল একটা সিদ্ধান্ত ছিল। শেষ ৬ জন প্রতিযোগীর জন্য স্পেশাল একটা স্টেক ডিনারের ব্যবস্থা করা হলো, তবে নিরাপত্তার খাতিরে দেওয়া হলো প্লাস্টিকের ছুরি। ডিনার শেষে শুরু হলো মূল খেলা। এখানে হোস্ট নিজের চোখ বেঁধে মিউজিক কন্ট্রোল করছিলেন, যাতে এক চুলও পক্ষপাতিত্ব না হয়। প্রতিযোগীরা চেয়ারের চারপাশে ঘুরছেন, আর মিউজিক থামার আগে কেউ বসার চেষ্টা করলে বা বসার ভান করে দাঁড়িয়ে থাকলে সাথে সাথে তাকে বাদ দিয়ে একটা কফিনে ঢুকিয়ে রাখা হচ্ছিল। শুধুমাত্র শব্দের উপর ভিত্তি করে খেলা, প্রতিটা সেকেন্ড যেন টান টান উত্তেজনায় ভরপুর। এবার দেখা যাক শেষ হাসিটা কে হাসল। চরম স্নায়ুচাপ আর সব বাধা পেরিয়ে মিউজিক্যাল চেয়ার্সের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে চূড়ান্ত বিজয়ী হলেন প্লেয়ার 079, আর জিতে নিলেন সেই আকাঙ্ক্ষিত $4,56,000 বিশাল গ্র্যান্ড প্রাইজ। তবে যে প্রতিযোগী রানার আপ হলেন তাকেও একেবারে খালি হাতে ফেরানো হয়নি। সান্ত্বনা পুরস্কার হিসাবে তাকেও $10,000 দেয়া হয়।
পুরো বিশ্লেষণটা শেষে একটা খুব গভীর প্রশ্ন কিন্তু মাথায় আসেই। এত বড় মাপের একটা প্রতিযোগিতা, যেখানে সামান্য একটা ভুল মানেই সব শেষ, আর ভাগ্য বদলে দেওয়া বিপুল পরিমাণ অর্থ যেখানে বাজি, সেখানে কি নিখুঁত কোনো কৌশল সত্যিই কাজে আসে, নাকি চরম ভয়ের মুহূর্তে মানুষের মানসিক চাপ আর স্রেফ ভাগ্যের খেলাটাই নির্ধারণ করে দেয় শেষ পর্যন্ত কে টিকবে? স্কিল নাকি লাক? এই ভাবনার খোরাকটা নিয়েই আজকের মতো বিদায়। আশা করি মানুষের সহ্য ক্ষমতা আর ভাগ্যের এই অদ্ভুত খেলাটা আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে।